তৎকালীন এই রাজ্যের সরকারের চেয়ারম্যান, যিনি এখন কমিউনিস্ট পার্টির এই রাজ্যের ইমার্জেন্সি পার্টির সর্বসর্বা আছেন, উনি চেয়ারম্যান ছিলেন। ওনার হাডেনে কুলায়নি যে দীপাকে সিলেকশন বোর্ডে পাঠানোর জন্য। আমরা তখন ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট ছিলাম। আমরা সর্বনাম সোনোয়ালকে ধরে টাইমের বাইরে গিয়ে এক্সপেনশন করে দীপা কর্মকারকে এন্ট্রি করার পর সেই সোনার মেয়ে তৈরি হয়েছে। এই সোনার তৈরি করে দিচ্ছে আমাদের কমরেড জিতেন চৌধুরী। আর সেই জিতেন চৌধুরীর বিরুদ্ধে মথার লোকেরা, বিজেপিরা লজ্জা করে না, উলঙ্গ কথাবার্তা কয়। আগে 35 বছরে যারা ছিল এগুলোর দিকে তাকান, এগুলি সবসময় অসুস্থ থাকতো, তো অসুস্থ মানসিকতার পরিচয় দিত কাজকর্মের মধ্যে। আর ত্রিপুরা রাজ্যকে 35 বছর শাসন করে 12টা বাজিয়ে দিয়েছিল। তার জন্য আমি তাদেরকে ইমার্জেন্সি পার্টি বলি। তার জন্য তার নামই নেই না আমি আজকাল। এরা ত্রিপুরা রাজ্যের জন্য পার্মানেন্ট ইমার্জেন্সি ছিল। এদের মধ্যে না কালচার ছিল, না এরা চাইছো ত্রিপুরার ছেলে মেয়েরা স্পোর্টসে এগিয়ে যাক। যেটা রাজীব বাবু বলছিলেন দীপা কর্মকারের বিষয়ে, দীপা কর্মকার তো আগেই ছিল। তখন তো আমি বিজেপি প্রেসিডেন্ট ছিলাম, তখন সত্তাতে তো ছিল কমিউনিস্ট পার্টি। তখন তো আজকের দিনে কমিউনিস্টের সেক্রেটারি, উনি তো একটা স্পোর্টসের যে এখানে কমিটি আছে যার চেয়ারম্যানও ছিল। তো দীপা কর্মকার, যাকে আমরা এখন সোনার মেয়ে বলে, 3টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, পদ্মশ্রী পেয়েছে, পদ্মশ্রী পেয়েছে, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে। কেন তাকে আইডেন্টিফাই করতে পারেনি? কেন তাকে পৌঁছাতে পারেনি? দীপা কর্মকারের রাজীবদা বলছিল দীপা কর্মকারের প্র্যাকটিসের ব্যবস্থা নয়। ওই সময় দীপা কর্মকারকে সিলেকশন করার প্রসেসেই বাদ দিয়ে দিয়েছিল তৎকালীন এই রাজ্যের সরকারের চেয়ারম্যান, যিনি এখন কমিউনিস্ট পার্টির এই রাজ্যের ইমার্জেন্সি পার্টির সর্বসর্বা আছেন। উনি চেয়ারম্যান ছিলেন। ওনার হাডেনে কুলায়নি যে দীপাকে সিলেকশন বোর্ডে পাঠানোর জন্য। আমরা তখন ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট ছিলাম। আমরা সর্বনাম সোনোয়ালকে ধরে টাইমের বাইরে গিয়ে এক্সপেনশন করে দীপা কর্মকারকে এন্ট্রি করার পর সেই সোনার মেয়ে তৈরি হয়েছে। কমিউনিস্টরা কোনোদিনই মানুষের উন্নয়ন চায় না, না দেশের উন্নয়ন চায়, না দশের উন্নয়ন চায়, না সমাজের উন্নয়ন চায়। তার জন্য বিপ্লব দেব আজও উনি ফুটবল ডেলি খেলি না, কিন্তু 1 ঘন্টা শরীর চর্চা করি, 1 ঘন্টা নিজের জন্য দেই। কারণ এই 1 ঘন্টা যখন আমি নিজের জন্য দেই, বাকি সময়গুলো দেশ এবং দশের জন্য, জনতার জন্য সুস্থভাবে দিতে পারবো। আর যখন সুস্থ মন থাকবে, তখন নরেন্দ্র মোদীর যে দিশা ও দশা, সেগুলোতে কাজ করে ত্রিপুরা নয় ভারতবর্ষকে এক নতুন জায়গা নিয়ে যেতে পারে। মানুষেরকে জুবিন দেওয়ার জন্য প্রচেষ্টা আমরাই পাত্তা দিয়েছি। কার কল্যাণ? কমরেড জিতেন চৌধুরীর কল্যাণে। এর জন্য আমি শুরুতে খুশি কমরেড, যদি কেউ ভগবান হিসাবে মানি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলুন আমার খাওয়ার, পড়ার, চলার সব অধিকারের বহন করছে কমরেড জিতেন চৌধুরী। এটাও একজন ভগবান। বললে হবে না কমরেড, আপনাদের এলাকা যে রাবার 2টা গাছ যারা নিজেরা করছেন, যারা সরকারি খরচে করছেন, এটা আমরা দেখছি কমরেড জিতেন চৌধুরী যদি এগুলি না করত, আমরা শিখতাম না। আমরা তখন বাইরে যেতাম, তখন সরকারিভাবে ওই কলসি কোরআনে একটা সরকারি বাগান আছে, এখান থেকে কাটলে রস বাইর হয়। আমরা কইতে পারতাম কি পয়সা আমরা জানি না, ও লাগাম শাসিরাম বাড়িতে। এখানে লেবাররা যায় 3 ডুয়া লইলে কাতিয়ারে রস আনে। আমরা মনে করি কি করবো, এটা এই রস কি পয়সা পাইব? দেখাই সে কমরেড, এই রস যে সেই রস না, সোনার রস। এই সোনার তৈরি করে দিচ্ছে আমাদের কমরেড জিতেন চৌধুরী। আর সেই জিতেন চৌধুরীর বিরুদ্ধে মথার লোকেরা, বিজেপিরা লজ্জা করে না, উলঙ্গ কথাবার্তা কয়। লজ্জা করে না? জিতেন চৌধুরীর চামড়া বলে খুলে নেব আমরা। আপনারা কেন নীরব থাকবেন? আপনার গায়ে লাগছে না একটু? যদি গায়ে লাগে, আগামী দিন আমরা আমাদেরকে যারা অন্যায় করবে,
আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলুন না, আমাদের আন্দোলন চলতে থাকবে। সেই আন্দোলনে এই মায়েরা কমরেডরা যাতে সব নারী পুরুষ অংশীদার নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যকে আবারও বামফ্রন্ট সরকার আনার তৈরি কাজে আপনারা কারিগরে হয়ে থাকবেন, এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।